ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি হচ্ছে অন পেজ এসইও। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অফ পেজ এসইও কি, কাকে বলে এবং কিভাবে অফ পেজ এসইও করতে হয়। আমরা পূর্বে আলোচনা করেছি এসইওতে মূলত তিনটা কাজ করতে হয়, এক হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ আর একটা হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, অন পেজটা হচ্ছে নিজের ওয়েবসাইটের মধ্যে করা। আমার নিজের ওয়েবসাইটের মধ্যে যদি আমি কোনো কাজ করি সেটা হচ্ছে অন পেজ, আর অফ পেজটা কি, অন্যের ওয়েবসাইটে কাজ করব, সেটার ইফেক্ট আমার নিজের ওয়েবসাইটের মধ্যে এসে পড়বে। আমার নিজের বলতে আমি কি বোঝাচ্ছি, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, সেটা ক্লায়েন্টের হইতে পারে, আমার হইতে পারে, আমার পরিবারের হইতে পারে, যে কোনো ব্যক্তির একটা ওয়েবসাইট মূলত হচ্ছে কি একটা ওয়েবসাইট, যেটা আমাদেরকে ইফেক্ট ফেলবে অন্যের ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে। তাহলে আমরা একটু দেখি হোয়াট ইজ অফ পেজ এসইও। Off page SEO refers to the actions taken outside of your own website to impact your rankings. কি বলছে? Off page SEO refers to the actions taken outside. কোথায়? আউটসাইডে কোন একটা অ্যাকশন নেওয়া হচ্ছে of your own website to impact your ranking. নিজের ওয়েবসাইটকে ইম্প্যাক্ট নিয়ে আসার জন্য। কিসের ইম্প্যাক্ট? র্যাঙ্কিং এর ইম্প্যাক্ট। ওকে, উইদিন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে। ওকে, while on-page SEO focuses on optimizing elements within your website itself. On-page SEO নিজের ওয়েবসাইটে কাজ করা। Off-page SEO involves activities that happen elsewhere on the web. নিজের ওয়েবসাইট বাদে অন্যের ওয়েবসাইটে কাজ করা, যেটা আমি সংক্ষেপে বলছি আর কি, যে কি করা, within your website itself, এটা ছাড়া অন্য জায়গায় ফোকাস করা। Off-page SEO, আচ্ছা এটা সরি, elsewhere on the web, elsewhere অন্য কোথাও। ওকে, such as লিঙ্ক বিল্ডিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা। আমরা কি পেলাম? অফ পেজ এসইও যদি আমরা ইন শর্ট বলতে চাই, নিজের ওয়েবসাইট বাদে অন্যের ওয়েবসাইটে গিয়ে যখন আমরা লিঙ্ক বিল্ডিং করব কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরকম অনেকগুলো টার্ম আছে যে কাজগুলো করার থ্রুতে আমাদের নিজের ওয়েবসাইটটাতে হেল্পফুল হবে, র্যাঙ্কিং নিয়ে আসবে এসইআরপি পেজের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অফ পেজ এসইও কি জানলাম। এখন অফ পেজ এসইও করার জন্য মূলত আমাকে কি কি ফলো করতে হবে, কি কি করতে হবে? ব্যাকলিং বিল্ডিং ওয়েস। ব্যাকলিং কি জিনিস আমরা অলরেডি কিন্তু একবার আলোচনা করেছিলাম। ব্যাকলিংক হচ্ছে আমার একটা ওয়েবসাইট থেকে, আমার একটা ওয়েব পেজ থেকে যদি আমি অন্য একটা পেজকে লিঙ্ক দেই এবং ক্লিক করার পর সেই পেজটা থেকে অন্য একটা পেজে বাউন্স করে, মানে চলে যায় অন্য একটা পেজে, কি হয়, ভিজিটরটা বা ট্রাফিকটা কি হয়, ট্রান্সফার হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাক লিঙ্ক কি করা? লিঙ্কিং করা। ওকে, কয় ধরনের ব্যাকলিঙ্ক হয় সেটা হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পলে নিয়ে আসি, সচরাচর আমি সবসময় এই ওয়েবসাইটটা দিয়ে এক্সাম্পল দিই, কারণ এটার সাথে আমার লং টাইম কাজ করা হয়েছে। ওকে, সো আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, ব্লগসে যাই, ব্লগসে গেলে অনেক আর্টিকেল পেজের মধ্যে আমরা দেখতে পাবো এক আর্টিকেল আরেকটা আর্টিকেলকে সে কি করছে, রেফারেল দিচ্ছে। যদি সেটা ইন্টারনাল লিঙ্কিং হয়, এক আর্টিকেল আরেকটা সেম ওয়েবসাইটের পেজকে রেফার করতেছে, তখন সেটাকে বলা হবে ইন্টারনাল লিঙ্কিং। কি লিঙ্কিং? মানে এটা হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্লগ আর্টিকেল, তাই না? আমি যদি এই পেজের মধ্যে এই পেজটাকেই লিঙ্ক করাই, তাহলে সেটাকে বলা হবে কি, ইন্টারনাল লিঙ্কিং। মানে কি, একটার মধ্যে এটার ভিতরের একটা ওয়েব পেজকেই সে কি করতেছে, লিঙ্কিং করতেছে। কিন্তু এটা কি Oilo.com, আমি যদি অন্য একটা ওয়েবসাইটকে এখানে এসে যদি লিঙ্ক করাই এই আর্টিকেল পেজটার মধ্যে, সেম ক্যাটাগরি সেম টপিকের উপর, তখন সেটা আমার কি হবে, ব্যাকলিঙ্ক হবে। কি হবে? কনসেপ্ট ক্লিয়ার? না বুঝলে আবার বলি। না বুঝছি, এটার মধ্যে যদি এটার কোনো মানে কিছু মানে ট্রাফিক পায়, তাহলে হলো এটা মানে ধরেন ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং। আর যদি এটা অন্য কোনো একটা বাইরে থেকে ধরেন কোনো কিছু ইয়ে করলে আর কি, ওটা হলো অন্য একটা ওয়েবসাইটের কোনো একটা পেজকে যদি আমি লিঙ্ক করাই এবং আমার ওয়েব পেজ থেকে তার ওয়েবসাইটে ট্রাফিক যায়, কিংবা তার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে, তাহলে সেটাকে বলা হবে কি, ব্যাকলিঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে কয় ধরনের ব্যাকলিঙ্ক করা যায়? তিন ধরনের। এক হচ্ছে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং, গেস্ট ব্লগিং ফর ব্যাকলিঙ্কস, আউটরিচ মডেল। তিন ধরনের না, বেসিক্যালি তিনটা স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় বা হয় আর কি।
ব্যাকলিং ইন্ডাস্ট্রিতে। এক হচ্ছে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং কি? সেটা হচ্ছে আমি এমন এমন প্রোডাক্ট বা এমন এমন সার্ভিস পেজ তৈরি করেছি, কিংবা ব্লগ আর্টিকেল হতে পারে, এমন কিছু রিসোর্স তৈরি করেছি যেই রিসোর্সগুলো অন্যান্য ওয়েবসাইটকে রেফার করতে বাধ্য করছে। কেন রেফার করতে বাধ্য করছে? আমি যদি বলি যে তোমার কাছে সবচাইতে ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, ল্যাপটপের মধ্যে বেস্ট কোনটা, তখন মাস্ট বি বলবা যে অ্যাপলের ল্যাপটপ বা ম্যাকবুক। কেন? তাহলে আমি কি করছি? তাকে রেফার করতেছি। কেন রেফার করতেছি? তার প্রোডাক্টটা বেস্ট। দ্বিতীয়ত হচ্ছে তার রিসোর্সফুল, ঠিক আছে, মার্কেটে তাদের একটা ভালো শেয়ার আছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ ব্র্যান্ডেড ওয়েবসাইটের মানে প্রোডাক্ট ওরা সেল করে, যেটার কোনো ব্যাড ইম্প্যাক্ট নাই, তাই না? কেউ বের করতে পারছে না। তাহলে আমরা কি করছি? ন্যাচারালি তার কথা বলতেছি না। সে কি আমার টাকা দিছে? আমার সাথে এসে আমাকে মার্কেটিং করা লাগছে যে এই নাও তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তুমি অল টাইম আমারে এটা করে দিবা, বা তোমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দাও, তাহলে তোমার ওয়েবসাইট থেকে ট্রাফিক আমার ওয়েবসাইটে চলে আসবে। তাহলে এটা কি আমরা করছি? এটা কিন্তু আমরা করি নাই। তাহলে এই যে তাকে আমি অটোমেটিক্যালি বললাম, তার ওয়েবসাইটটাকে আমি রেফার করলাম, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। যেমন এই যে অয়েলের যে ওয়েব পেজটা, সে যদি কোনো একটা আর্টিকেল পেজকে ব্যাকলিঙ্ক দিতে চায়, কি দিতে চায়? ব্যাকলিঙ্ক দিতে চায়, সে কি করবে? স্ক্রিমিং ফ্রগ ভার্সেস এইচরেফ সেটা লিখে হয়তো গুগলে সার্চ করবে, করার পর 3-4টা আর্টিকেল পাইলো, পাচ্ছে না? সো সে যদি এই আর্টিকেল পেজটা ওপেন করার পর দেখলো এটার মধ্যে অনেক ভালো ভালো রিসোর্স আছে, যেটা সে তার ওই কন্টেন্টের মধ্যে কি করতে পারে? শেয়ার করতে পারে, ইউজারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে এতে করে কি হচ্ছে? তার ওয়েবসাইটে কি ন্যাচারালি মানুষজন লিঙ্ক করাচ্ছে না, শুধু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে থাকার জন্য, কিংবা থাকার ফলে, কিংবা এমন কিছু ওয়েব পেজের মধ্যে আছে কন্টেন্ট যেটা ইউজারগুলো পেলে তার বিজনেসে সেটা ইম্প্যাক্ট ফেলবে, হেল্পফুল হবে। তাহলে তখন কি হচ্ছে? অটোমেটিক্যালি এই ওয়েব পেজগুলোকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তাহলে এই যে লিঙ্ক তারা পাচ্ছে, এই যে ব্রেফটন ফুয়েল ইউর ব্র্যান্ড বা ব্রেফটন.com, এই যে ওয়েবসাইটটা, সে অটোমেটিক্যালি গুগল থেকে মানুষজন তাকে কি করছে? কালেক্ট করে নিয়ে নিয়ে তাকে ব্যাকলিঙ্ক করছে, ব্যাকলিঙ্ক দিচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। বুঝতে পারছি? আমি এমন একটা ইমেজ আমার ওয়েবসাইটের মধ্যে ইমেজ ইউজ করলাম, ভিডিও ব্যবহার করলাম, যে ভিডিওটা অন্যান্যরাও কি করছে? এই ভিডিওটাকে শো করানোর জন্য, এই ইমেজটাকে রেফার করার জন্য তারা এই লিঙ্কটাকে ওখানে ইমেজ আকারে ওই পেজের মধ্যে এখানে শো করতেছে। তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি ওই ইমেজটার কোয়ালিটির কারণে, ইমেজটার ভালো হওয়ার কারণে সে কি করছে? এখানে ব্যাকলিঙ্ক দিচ্ছে। এটা কিন্তু ন্যাচারালি পাচ্ছে একটা রিসোর্সফুল কন্টেন্ট তৈরি করার জন্য, করার ফলে, তাই না? আমি যদি আজে বাজে তৈরি করতাম আমার ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি মানুষজন আমাকে দিত? বা অন্যান্যরা যদি এই যে গুগলে যে এই জায়গায় 1 নম্বরে আছে, যদি তাদের কন্টেন্ট আমার কন্টেন্টের চাইতে বাজে হয়, আমি কি তাদেরকে লিঙ্ক দিব? দিব না। তাহলে এটাকে বলা হচ্ছে কি? ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। এটা তাহলে এমন কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে, যে কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে কিছু দিন পর বা কয়েক মাস পর এই কন্টেন্টটা যখন আস্তে আস্তে র্যাঙ্ক আসতে থাকবে, মানুষজন ধুমায়া তাদেরকে লিঙ্ক দিতে থাকবে, অটোমেটিক্যালি ন্যাচারালি দিবে, টাকা খরচ করতে হবে না। কিন্তু প্রথম দিকে মানুষজন টাকা খরচ করতে হয়। তাহলে আমরা এটা বুঝলাম যেটাকে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং বলে। আরেকটা হচ্ছে গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিংটা কি? এটা আমরা বুঝি যে আমার একটা ওয়েবসাইট আছে, তোমার একটা ওয়েবসাইট আছে, তুমি আসলা আমার কাছে, আসার পর বললা যে ভাই তোমাকে আমি 5,000 টাকা দিব, বা $50 দিব, $10 দিব, আর কন্টেন্ট যা লাগে, ইমেজ যা লাগে সব আমি আমার ইন্টারনাল হাউস থেকে এটা ডেভেলপ করে নিব, তুমি শুধু এটাকে পাবলিশ করবা, আর শুধু কি করবা? আমার এই ওয়েব পেজটাকে একটা লিঙ্ক দিবা, ঠিক আছে? এই যে লিঙ্কটা দিচ্ছে, এটাকে বলা হচ্ছে গেস্ট ব্লগিং। ব্লগ করছে না, তুমি কন্টেন্টটা ডেভেলপ করছো আমার ওয়েবসাইটে আপলোড করার জন্য, আমার সাথে যোগাযোগ করছো, কন্টেন্টটা প্রোভাইড করছো, আমি দেখলাম পুরোটা কোয়ালিটি চেক করলাম, দেখলাম যে একটা ভালো কন্টেন্ট, আমি বললাম যে ঠিক আছে ফ্রিতে পাইছি, আমি আপলোড করে দিই, একটা ব্যাকলিঙ্ক না হলে দিলাম। কিন্তু এতে করে তোমারও লাভ হচ্ছে, আমারও লাভ হচ্ছে। একটা নতুন আর্টিকেল পেজ আমার ওয়েবসাইটে আসতেছে, ট্রাফিক আসতেছে, যে ট্রাফিক থেকে কিছু একটা অংশ তোমার ওয়েবসাইটে ভিজিট করতেছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটাকে কি বলা হচ্ছে? গেস্ট ব্লগিং। বুঝছি? গেস্ট মানে কি? অতিথি। অতিথিরা কি সবসময় থাকে? না। থাকে না। সো ওকে,
আউটরিচ অ্যান্ড রিলেভেন্ট ওয়েবসাইটস। আউটরিচ মডেলটা হচ্ছে আমরা সেটা নানানভাবে করতে পারি। যেমন কাস্টমার যার ওয়েবসাইটটা আছে তার সাথে আমি কিভাবে কানেকশনে যাব, কিভাবে তাকে রিচ করব, তার কাছে কিভাবে পৌঁছাবো যে আমার একটা কন্টেন্ট আছে কিংবা আমি একটা কন্টেন্ট লিখতে চাই তোমার ওয়েবসাইটের জন্য শুধু একটা ব্যাকলিঙ্কের বিনিময়। এই যে মডেলটা কিভাবে যাবো তার কাছে, কি কি করব, কি কন্টেন্ট তাকে প্রোভাইড করব, সেটা হচ্ছে আউটরিচ মডেল। সেটা ফেসবুকে হইতে পারে মেসেজ করে, সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হইতে পারে, ব্লগ আর্টিকেলে তাদের একটা ফর্ম দেয়া থাকতে পারে, সেই ফর্মে গেস্ট ব্লগিং নেওয়ার জন্য যারা তারা যদি ইন্টারেস্টেড ফিল করে কোনো একটা ফর্ম থাকে সেখানে যদি তারা সাবমিশন কোনো কিছু দিয়ে দেয় তাহলে মানুষজন সেখানে এসে দিতে পারে। তাহলে এর দ্বারা কি হচ্ছে যে মানুষজন কানেক্ট হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে কি আউটরিচ মডেল। কি মডেল? আউট আউটরিচ মডেল। রিলেভেন্ট ওয়েবসাইট। রিলেভেন্ট ওয়েবসাইট কি? সেম ওয়েবসাইট ক্যাটাগরি। আমারটা বিউটি অ্যান্ড পার্লার বা হচ্ছে শার্টস কিংবা প্যান্টস কিংবা ল্যাপটপস, যে কোনো একটা ডিভাইস, যে কোনো একটা প্রোডাক্ট, তারটাও সেম প্রোডাক্ট হতে হবে। আমি শার্ট বিক্রি করি, আরেকজন ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করে, তার কাছ থেকে আমি ব্যাকলিং নিলে আমার লাভ হবে না না। তো আমাকে কি করতে হবে? রিলেভেন্ট ওয়েবসাইট গুলো সেম প্রোডাক্ট বা সেম ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, ওকে, তখন গুগল একটা প্রায়োরিটি দিবে যে না ওরা তো সেম ক্যাটাগরি, একে অপরকে কি করতেছে, রেফার করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাকলিঙ্ক করার মডেল। আমরা কি 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 বিষয়ের উপর ভিত্তি করে এই ব্যাকলিঙ্ক গুলো করব? একটা হচ্ছে রিলেভেন্সি, এটা আমরা একটু আগে দেখলাম, রিলেভেন্ট ওয়েবসাইট আর রিলেভেন্সি। আমি যেই ক্যাটাগরি নিয়ে কন্টেন্ট লিখছি, যেই ব্লগ আর্টিকেলটা লিখছি সেটা সেম ক্যাটাগরি হতে হবে, সেম সার্ভিসের হইতে হবে, সেম ক্যাটাগরি প্রোডাক্টের হইতে পারে। ওকে, অথরিটি ওয়েবসাইটগুলোতে করা, যেমন আমরা বেসিক্যালি এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল ব্যবহার করি, সেটা হচ্ছে ধরো আমার যদি কোনো একজন এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, এতে করে কি হয়, আমি যে কোনো একটা কাজ বাগায় নিতে পারি, খুব সহজে করে ফেলতে পারি, এটা একটা প্রভাব বিস্তার করতে পারি। কি কারণে? শুধু একজন ব্যক্তির সাথে একটা ব্র্যান্ড, ওই ব্যক্তিটা কি একটা পুরো আইকন, পুরো বাংলাদেশের কাছে বা পুরো একটা কান্ট্রির কাছে সবাই তাকে চেনে। তার মানে সবাই তাকে চেনে মানে কি তার একটা গ্রহণযোগ্যতা আছে, সে একটা কথা বললে সবাই শুনতে পারে। তো তার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তার নামটা ব্যবহার করে অনেক কিছু করে ফেলা যায়। ঠিক তদ্রুপ যখন আমরা অথরিটি ব্যাপারটা চলে আসে, গভর্নমেন্ট কি ওই ব্যক্তিটাকে একজন অথরিটি না? তা সে কথা বললে মানুষ শোনে, সে কথা বললে এমপি মন্ত্রীরা শোনে, সে কথা বললে কিংবা সচিবালয়ের যারা এমপ্লয়ার আছে তারা শোনে, তাই না? সচিবরা শোনে, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়াররা শোনে। তাহলে এই যে অথরিটিটা, সেম জিনিসটা যখন আমি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করব, যে এই ইন্ডাস্ট্রির মধ্যে বিগ জেন কোম্পানিগুলো, বিগ জেন যারা খুব ভালো করতেছে, যারা খুব ভালো করে, সবসময় স্ট্যাবল একটা বিজনেসে আছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে অথরিটি যাদের আছে তাদের কাছে যদি আমরা লিঙ্ক পেতে পারি, কন্টেন্ট প্রোভাইড করার মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, সম্পর্ক তৈরি করে হোক, যেভাবে হোক, যদি সেটা আমরা করতে পারি তাহলে আমার কি হবে, আমার ওয়েবসাইটের অথরিটিটা বৃদ্ধি পাবে। ওই যে আমরা কি বললাম যে এমপির সাথে সম্পর্ক বিদায় মানুষ আমারে মনে করে যে মানে বিশাল কিছু, আমি যে কোনো কাজ করায় ফেলতে পারবো, সেটা যা কিছু হইতে পারে। ঠিক আছে, সো অথরিটি ওয়েবসাইট হচ্ছে তারা যারা বিগ জায়ান্ট, যাদের কাছে থেকে একটা লিঙ্ক পেলে তাদের লাখ লাখ ভিজিটর আছে, ট্রাফিক আছে, তাদেরকে মানুষ বিলিভ করে, তাদের থেকে যদি একটা লিঙ্ক পাই, তার মানে তার ওয়েব পেজটাতে যদি 1 লক্ষ ভিজিটর থাকে, আমার এটাতে 5,000 ভিজিটর হলেও আসবে। ওকে, আর আমরা সেই অথরিটিটাকে কিভাবে মেজার করি, কিভাবে বুঝি যে ও আসলে অথরিটি কিনা? আমরা বলেছিলাম যে অথরিটি স্কোর দেওয়া হয় একটা 1 থেকে 100 এর মধ্যে, তাই না? সো 1 থেকে 100 এর মধ্যে যে স্কোরটা দেওয়া হচ্ছে সেটা ডিপেন্ড করে অথরিটি মেনটেন করা হয়। ওকে, সো আমরা চেষ্টা করব অথরিটি 30-র উপরে বা 40-র উপরের ওয়েবসাইটগুলোতে আমরা কালেক্ট করতে, যদিও তাদেরকে রিচ করা একটা একেবারে বিগিনিং শুরু করছে, মানে আর কি স্টার্টিং করা একটা ওয়েবসাইটকে সে যে কেউ কিন্তু লিঙ্ক দিবে না। আমার কি করতে হবে, একটু আমার থেকে বড় যারা তাদের থেকে, যখন আমার একটা স্কোর আসবে, আমি ডে বাই ডে একটু আপডেট হতে থাকবো, তখন আমি আরেকটু বড় ওয়েবসাইটকে খোঁজার চেষ্টা করব, তারপর আরেকটু ওয়েবসাইটকে। আমরা কিন্তু বুঝতে পারি কোন ওয়েবসাইটে টার্ন আউট কত হইতে পারে, বিজনেসের গ্রোথ কি, তাই না? যেমন আমি এখন পরিচয় আমার অত্র এলাকার মধ্যে, আমি যদি একটু ইনফ্লুয়েন্সার টাইপের হই তাহলে আমার উঠা বসা আরেকটু ওই লেভেলের হবে, তারপরে আমার আরেকটু উপরের লেভেলের হবে। ব্যাপারটা এরকম না, একবারে কিন্তু আমি ইয়াতে উঠে যাই না,
ব্যাপারটা হচ্ছে এরকম। তো অথরিটি স্কোর 1 থেকে 100-র মধ্যে। সো সাজেশন হচ্ছে যে নিজের যদি অথরিটি স্কোর 1 থেকে 2 থাকে, তাহলে যাদের 20 আছে 10 আছে তাদের থেকে কালেক্ট করা, একবারে বড় ওয়েবসাইটে প্রথম দিকে শুরু করা না। ওকে, লিঙ্ক কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছি, যাদের ডিএ যে ডোমেন অথরিটি 30-র উপরে, পেজ অথরিটি 30-র উপরে, মোর দ্যান 30। ওকে, আবার কি টিএফসিএফ নিয়ে একদিন আলোচনা করেছিলাম, ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো, এই দুইটা সেম থাকতে হয়। সেম না হলে যে 19-20 হইতে পারে, তার মানে এই না যে 1900 আর হচ্ছে যে 900, ঠিক আছে, এত ডিফারেন্স না। ওকে, টিএফ হচ্ছে ট্রাস্ট ফ্লো, এই জিনিসটা আস্তে আস্তে করে যাদের এই যে 10-এর উপরে আছে তাদের থেকে আর 15-র উপরে, এই দুটো একসাথে মেজার করতে হয়। তো তাদের সেই সকল ওয়েবসাইট থেকে আমরা কি করব, ব্যাকলিঙ্ক গুলো কালেক্ট করার চেষ্টা করব। এগুলো কিন্তু থিওরি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল করার কিছু নাই, আছে না। আচ্ছা, ট্রাফিক, যাদের ট্রাফিক আছে, যাদের ইন্ডেক্সেশন বেশি, ইন্ডেক্স কি আমরা আলোচনা করছি গুগল সার্চ কনসোল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা দেখব, তখন আমরা ইন্ডেক্সেশন কি জিনিস সেটা আরো ইনডেপথ আলোচনা করব। ইন্ডেক্স করা হচ্ছে কি গুগলের ডাটাবেজের মধ্যে আমার ওয়েব পেজটা থাকা, যদি থাকে তার মানে বুঝতে পারবো আমার সেই ওয়েবসাইটটা মানুষ পাবে কোন একটা টপিক নিয়ে সার্চ করার পর। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথা থেকে আমরা ব্যাকলিঙ্ক গুলো কালেক্ট, মানে কাদের ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক গুলো কালেক্ট করতে পারি, কোন ওয়েবসাইট গুলোকে আমরা ফলো করতে পারি।